আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নচিত্রার ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পরীক্ষার মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের যে 4 দাগে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একইটা আছে বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো যে কোনো 12টি। একে আছে আকাশকে দিনের বেলা নীল দেখি, এটা হবে ধূলিকণা ও জলকণার উপস্থিতির জন্য। এরপরে 2 আছে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান দুটি গ্যাস হলো, এটা হবে নাইট্রোজেন ও অক্সিজেন। এরপর 3 আছে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়, এটা হবে এক্সোস্ফিয়ারে। এরপরে 4 আছে পশ্চিমবঙ্গের জলবায়ু, এটা হবে উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। এরপরে 5 তাপের পরিমাপ হলো, এটা হবে উষ্ণতা। এরপরে 6 আমাদের দেহের তাপমাত্রা বা জ্বর মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম হলো, এটা হবে থার্মোমিটার। এরপর 7 আছে পশ্চিমবঙ্গে বর্ষাকালে যে বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় তা হলো, এটা হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। এরপরে 8 আছে সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমিরূপের উচ্চতা বাড়লে তাপমাত্রা এটা হবে কমবে। এরপর 9 আছে তুলো সবচেয়ে ভালো চাষ হয়, এটা হবে কালো মাটিতে। এরপরে 10 আছে ল্যাটেরাইট মাটির রং লাল হয় কারণ এটা হবে লৌহ অক্সাইডের জন্য। এরপরে 11 যেটা আছে বিশ্ব অরণ্য দিবস হলো, এটা হবে 21শে মার্চ। এরপরে 12 পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এটা হবে ক্রান্তীয় পাতাঝরা অরণ্য এটা হচ্ছে অরণ্য দেখা যায়। এরপরে 13 আছে একটি জাতীয় উদ্যান হলো, এটা হবে করবেট। এরপর এটা হচ্ছে 14তে আছে ভারতের কোন স্থানে একশৃঙ্গ গন্ডারের আধিক্য আছে, এটা হবে উত্তর পূর্ব ভারতে। এরপরে 2 দাগে আছে এক কথায় উত্তর দাও যে কোনো 8টি। একইটা আছে প্রতি বছর অক্টোবর মাসে প্রথম সপ্তাহ কি হিসেবে পালিত হয়, এটা হবে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহ বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয়। এরপরে 2 আছে কোন জাতীয় অরণ্যে মানুষদের মাঝে মাঝে শিকার ও পশুচারণের অধিকার দেওয়া হয়, এটা হবে সুরক্ষিত অরণ্যে। এরপর 3 আছে রেসারপিন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়, এটা হবে সর্পগন্ধা। এরপর 4 আছে এমন একটি গাছের নাম লেখো যার পাতা কাঁটায় পরিণত হয়েছে, এটা হবে ফণিমনসা। এরপরে 5 আছে মাটি ক্ষয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ কি, এর উত্তরটি হলো, এটা তোমরা বলতে পারো 1 হচ্ছে অধিক পরিমাণ বৃষ্টি, বা 2 হচ্ছে বৃক্ষচ্ছেদন বলতে পারো। এগুলো থেকে তোমরা যে কোনো একটাই বলে দেবে। এরপর এটা হচ্ছে 6 কোন মাটিতে অত্যাধিক জৈব পদার্থ থাকে, এটা হবে পার্বত্য অঞ্চলের মাটিতে। এরপর 7 এটা হচ্ছে কোন রেখা ভারতের জলবায়ুতে প্রভাব ফেলে, এটা হবে কর্কটক্রান্তি রেখা। এরপরে 8 ভারতের কোথায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, এটা হবে মৌসিনরামে। এরপর 9 এটা হচ্ছে কুমেরু বিন্দুতে অবস্থিত মহাদেশের নাম কি, এটা হবে আন্টার্কটিকা। এরপরে 10 আছে ভারতের একটি গবেষণা কেন্দ্র যা কুমেরুতে অবস্থিত তার নাম লেখো, এটা হবে দক্ষিণ গঙ্গোত্রী অথবা মৈত্রী, যে কোনো একটাই বলে দেবে। এরপরে 3 দাগে যেটা আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। একইটা আছে শীতকালে আমাদের চামড়ায় টান ধরে কেন, এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় ভালোভাবে লিখে নেবে। বলবে যে শুষ্ক শীতকালে বায়ুতে জলীয় বাষ্প থাকে না বললেই চলে, ফলে বায়ু জলীয় বাষ্প গ্রহণ করে সম্পৃক্ত হতে চায়, তাই শুষ্ক শীতল বায়ু আমাদের শরীরের আর্দ্রতা শুষে নিতে থাকে। আর্দ্রতার অভাবে আমাদের ত্বকের সেবেসিয়াস গ্রন্থি থেকে নির্গত সিবাম নামে যে তেল ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে তা শুকিয়ে যায় বা ত্বকে ছড়িয়ে পড়তে পারে না। এই জন্যই আমাদের চামড়ায় টান ধরে বা চামড়া ফাটতে থাকে। এর থেকে রক্ষা পেতেই আমরা শীতকালে ময়শ্চারাইজার বা কোল্ড ক্রিম ব্যবহার করি। এরপর এটা হচ্ছে 2 ঝড় ওঠার কারণ কি কি, এর উত্তরটি হলো, এই যে বায়ু সব জায়গায় চাপ সমান রাখার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। হঠাৎ কোনো জায়গায় বাতাসের চাপ খুব কমে গেলে
অর্থাৎ নিম্নচাপ দেখা দিলে আশপাশের উচ্চচাপ থেকে বাতাস ভীষণ গতিতে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, একে ঝড় বলে। এই বায়ুর গতি যত বেশি হতে থাকে তত বেশি গাছপালা ঘরবাড়ি ভেঙে পড়ে, সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়। এরপরে এটা হচ্ছে মেঘাচ্ছন্নতা কাকে বলে? মেঘাচ্ছন্নতা তাপমাত্রার ওপর কি প্রভাব ফেলে? এর উত্তরটি হলো, এই যে আমরা আকাশে মেঘ ভেসে বেড়াতে দেখি, এই মেঘ আকাশে কি পরিমাণে আছে তার পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা। সম্পূর্ণ পরিষ্কার আকাশে মেঘাচ্ছন্নতা 0% এবং সম্পূর্ণ মেঘলা আকাশে মেঘাচ্ছন্নতা 100%। আর এর পরের প্রশ্ন উত্তরটি বলবে যে মেঘাচ্ছন্নতা হলে তাপমাত্রা বৃদ্ধি পায় আর মেঘাচ্ছন্নতা কম হলে তাপমাত্রা হ্রাস পায়, এটাই বলে দেবে। এরপরে চারিদিকে হচ্ছে চরমভাবাপন্ন ও সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে? এর উত্তরটি হলো, এই যে চরমভাবাপন্ন যে প্রকার জলবায়ুতে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম এবং শীতকালে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয় সেই জলবায়ুকে চরমভাবাপন্ন জলবায়ু বলে। উদাহরণ, ভারতের রাজধানী দিল্লিতে চরমভাবাপন্ন জলবায়ু পরিলক্ষিত হয়। এরপর হচ্ছে সমভাবাপন্ন জলবায়ু, যে প্রকার জলবায়ুতে শীতকালে খুব শীত ও গ্রীষ্মকালে খুব গরম অনুভূত হয় না সেই জলবায়ুকে সমভাবাপন্ন জলবায়ু বলে। উদাহরণ, ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইতে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। এরপরে পাঁচটা হচ্ছে পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য কোন প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠে লেখো। এর উত্তরটি হলো, ভারতের 1500 মিটারের বেশি উঁচু পার্বত্য অঞ্চলে যেখানে বার্ষিক গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াসের কম এবং গড়ে 50 থেকে 100 সেমি তুষারপাত বা বৃষ্টিপাত দেখা যায় সেখানে এই অরণ্য গড়ে উঠেছে। এতটা আমরা বলে দেব। এরপরে চারিদিকে আছে এটা নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো চারটি। এটা হচ্ছে টিকা লেখো সমষ্ণ রেখা। এর উত্তরটি হলো, প্রথমে সংজ্ঞা, পৃথিবীর একই উষ্ণতাযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। এই রেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। সমষ্ণ রেখার বৈশিষ্ট্য, এক হচ্ছে সমষ্ণ রেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তার লাভ করে। 2, নিরক্ষরেখা থেকে উত্তর থেকে দক্ষিণে সমষ্ণ রেখার মান হ্রাস পায়। 3, দুটি জায়গার উষ্ণতার পার্থক্য বেশি হলে সমষ্ণ রেখাগুলি কাছাকাছি এবং পার্থক্য কম হলে সমষ্ণ রেখাগুলি দূরে দূরে অবস্থান করে। 4, উত্তর গোলার্ধে জানুয়ারি মাসে স্থলভাগে সব থেকে কম উষ্ণতা ও জুলাই মাসে স্থলভাগে সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায়। 5, উত্তর গোলার্ধে থেকে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় সমষ্ণ রেখাগুলি অনেক দূরে দূরে অবস্থান করে। এরপর এটা হচ্ছে 2, আবহাওয়ার পূর্বাভাস কিভাবে জানা যায়। এর উত্তরটি হলো, এই যে আবহাওয়ার পূর্বাভাস হচ্ছে রেডিও, টিভি বা খবরের কাগজের মাধ্যমে আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি। এরপরে এটা হচ্ছে বৃষ্টি কিভাবে হয়। এর উত্তরটি হলো, এই যে বলবে যে পৃথিবীর জলভাগ সূর্যতাপে উত্তপ্ত হয়ে হালকা জলীয় বাষ্পে পরিণত হয় এবং তা উপরে উঠে যায়। উপরে উঠে জলীয় বাষ্পে উষ্ণতা কমে এবং আয়তন বৃদ্ধি পায়। এরপর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বাতাসে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ও তুষারকণায় পরিণত হয়ে মেঘ রূপে ভেসে বেড়ায়। মেঘ মধ্যস্থ জলকণা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বড় জলকণায় পরিণত হয় এবং যখন আর ভেসে থাকতে পারে না তখন মধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে বৃষ্টি রূপে ঝরে পড়ে। এভাবে বৃষ্টিপাতের সৃষ্টি হয়। এরপরে যেটা আছে 4, টিকা লেখো আন্টার্কটিকার জীবজগৎ। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। চির তুষারে ঢাকা ভূমি এবং প্রচণ্ড ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার জন্য আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই। একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন ও শ্যাওলা জন্মাতে দেখা যায়। আন্টার্কটিকা মহাদেশের জীবজন্তু, এক হচ্ছে পেঙ্গুইন। এই মহাদেশের একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি।
এরা উঠতে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে ও দৌড়তে পারে। প্রায় 17 রকম প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়। এদের মধ্যে এম্পারার পেঙ্গুইন সবথেকে বড় হয়, প্রায় 4 ফুট লম্বা আর ওজন প্রায় 30 কেজি। পেঙ্গুইনের সারা গা চকচকে পালককে ঢাকা থাকে যা জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরো চর্বি স্তর থাকে। এরপর হচ্ছে সিল ও তিমি। আন্টার্কটিকার চারপাশে সমুদ্রে প্রচুর সিল ও তিমি দেখা যায়। সিল মাছ গ্রীষ্মকালে সমুদ্র তীরে এবং শীতকালে বরফের নিচে বাস করে। এরা দাঁত দিয়ে বরফের মধ্যে গর্ত করে শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু চলাচলের ব্যবস্থা করে। নীল তিমি, গ্রে স্পাম, বেলিন, লেপার্ড প্রভৃতি নানা প্রজাতির তিমি এখানে দেখা যায়। আন্টার্কটিকার প্রধান অর্থনৈতিক সম্পদ হলো এই তিমি মাছ। সিল ও তিমি উভয়ই স্তন্যপ্রায় প্রাণী। এরপর এটা হচ্ছে ক্রেল। এখানকার সমুদ্রে প্রচুর পরিমাণে লাল কুচো যা চিংড়ি জাতীয় সামুদ্রিক প্রাণী দেখা যায়, এদের ক্রেল বলে। ক্রেল পেঙ্গুইনদের প্রিয় খাদ্য। এরপর আছে পাখি ও পতঙ্গ। পেঙ্গুইন ছাড়া আন্টার্কটিকায় বহু প্রজাতির পাখি দেখা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যালবার্টস, গ্যাল, স্কোয়া, স্নো উইলসন্স, পেট্রেল, ফুলমার, শীতবিল, টার্ন প্রভৃতি। এই মহাদেশে রটিফার, মাইট, মশা প্রভৃতি ছোট ছোট পতঙ্গ দেখা যায়। অন্যান্য জীব এছাড়া স্কুইড, আন্টার্কটিকা আইস ফিশ, নানান সামুদ্রিক মাছ এখানে দেখা যায়। এরপর এটা হচ্ছে 5-এ, আন্টার্কটিকায় বৈজ্ঞানিক গবেষণার জন্য পৃথিবী সব দেশকে কোন 3টি শর্ত মানতেই হবে তা লেখো। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমাদের পাঠ্যপুস্তকে আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এই যে 1959 সালে আন্তর্জাতিক চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশের সমস্ত রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে, কিন্তু সব রকম গবেষণা পরিকল্পনা হতে হবে শান্তির উদ্দেশ্যে। আন্টার্কটিকার প্রাকৃতিক সম্পদে কোনো দেশের নিজস্ব অধিকার থাকবে না। পৃথিবীর সব দেশকে এই অঞ্চলের জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করতে হবে, এতটা বলে দিবে। এরপরে 5-এর আগে যেটা আছে, নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি। একে আছে উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলির চিত্র সহযোগে ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো, পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উষ্ণতার তারতম্য অনুসারে 6টি স্তরে ভাগ করা হয়। এক হচ্ছে টপোস্ফিয়ার। সংজ্ঞা, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে টপোস্ফিয়ার বলে। বিস্তার, নিরক্ষ অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। এরপর হচ্ছে বৈশিষ্ট্য। এক হচ্ছে এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলে। প্রায় 75% বায়বীয় উপাদান এই স্তরে থাকে। ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। টপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় টপোপোজ। এরপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। সংজ্ঞা, টপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। এরপর হচ্ছে বিস্তার। টপোপোজ থেকে উপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। এখানে মেঘ, বায়ুপ্রবাহ, ঝড় বৃষ্টি দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপোজ বলে। এরপর 3টা আছে মেসোস্ফিয়ার। সংজ্ঞা, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। বিস্তার 50 থেকে 80 কিমি উচ্চতার মধ্যে এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। মহাকাশ থেকে ছুটে আসা উল্কাগুলি মূলত এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় মেসোপোজ। এরপরে যেটা আছে থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের চতুর্থ তাপময় স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। বিস্তার 80 থেকে 300 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত তাপ বৃদ্ধি পেতে থাকে। এখানে বায়বীয় কণা প্রায় নেই, তাই আকাশ কালো দেখায়। এখানে গ্যাসের অণুগুলো আয়নিত অবস্থায় থাকে, তাই একে আয়নোস্ফিয়ার বলে। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়।
এরপর আছে এক্সোস্ফিয়ার সংজ্ঞা। থার্মোস্ফিয়ারের উপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। বিস্তার 300 থেকে 1500 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য, এখানে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এই স্তরে থাকে। এরপর আছে ম্যাগনেটোস্ফিয়ার সংজ্ঞা। এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ুস্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। বিস্তার 1500 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। আর এই বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে বায়ুমণ্ডলকে বেষ্টন করে একটা স্থায়ী তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এরপরে এটা হচ্ছে 2 পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডল সম্বন্ধে চিত্র সহযোগে ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো পৃথিবীতে যাবতীয় তাপের প্রধান উৎস হলো সূর্য। বিভিন্ন অক্ষাংশে সূর্যরশ্মির তাপের তারতম্য ঘটে বলে পৃথিবীতে নিম্নলিখিত 3টি স্থায়ী তাপবলয় গড়ে উঠেছে। প্রথমে আছে উষ্ণমণ্ডল অবস্থা। নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে উষ্ণমণ্ডল অবস্থিত। বৈশিষ্ট্য, এক হচ্ছে সূর্যরশ্মির পতন। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। দিন রাত্রির দৈর্ঘ্য নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি বিরাজ করে। এরপর গড় তাপমাত্রা, উষ্ণমণ্ডলের বার্ষিক গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। ঋতু, এখানে ঋতু বৈচিত্র্য দেখা যায় না কারণ সারা বছর একটি ঋতু বিরাজ করে। এরপর এটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থান। পৃথিবীর উভয় গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে শুরু করে 66 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থিত। বৈশিষ্ট্য, সূর্যরশ্মির পতন। নাতিশীতোষ্ণ মণ্ডলে সূর্যরশ্মি মাঝারি তির্যকভাবে পড়ে। প্রকৃতির নাতিশীতোষ্ণ মণ্ডলে ক্রান্তীয় অঞ্চল থেকে 45 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত অঞ্চল কিছুটা উষ্ণ প্রকৃতির হলেও 45 ডিগ্রি থেকে 66 ডিগ্রি অক্ষাংশ অঞ্চল শীতল প্রকৃতির হয়ে থাকে। এরপর হচ্ছে গড় তাপমাত্রা। নাতিশীতোষ্ণ মণ্ডলের গড় তাপমাত্রা থাকে 27 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। শ্রেণীবিভাগ নাতিশীতোষ্ণ মণ্ডল 2 প্রকার। এ উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, বি শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। এই যে চিত্রটা তোমরা দেখে নাও, এটা অঙ্কন করে দেবে। এরপর এটা হচ্ছে হিমমণ্ডল। পৃথিবীর উভয় গোলার্ধে 66 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে হিমমণ্ডল অবস্থিত। বৈশিষ্ট্য, সূর্যরশ্মির পতন। হিমমণ্ডলে সারা বছর সূর্য অতি তীর্যকভাবে কিরণ দেয়। 2 দিন রাত্রি দৈর্ঘ্য। এখানে কোনো কোনো স্থানে সারা বছর 6 মাস দিন ও 6 মাস রাত্রি থাকে। এরপর হচ্ছে গড় তাপমাত্রা। হিমমণ্ডলে গড় তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস এর নিচে থাকে। এরপরে 3 দাগিটা হচ্ছে আমাদের জীবনে অরণ্যের গুরুত্ব কি আলোচনা করো। এর উত্তরটি হলো এই যে এটাই বলবো যে অরণ্যের উপকারিতা অপরিসীম। যেমন এক হচ্ছে জ্বালানি কাঠ। অরণ্য থেকে প্রাপ্ত কাঠ সর্বত্র জ্বালানি রূপে ব্যবহার করা হয়। 2 দূষণ রোধ। বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন বায়ুতে যোগ করে অরণ্য আমাদের এবং আমাদের পরিবেশকে রক্ষা করে। 3 মাটি ক্ষয়রোধ। উদ্ভিদ মাটিকে শিকড় দিয়ে আঁকড়ে ধরে রেখে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। 4 বৃষ্টিপাত। অরণ্য বাষ্পমোচনের সাহায্যে বাতাসে জলীয় বাষ্প দিয়ে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং খরা নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে 5 বন্যা নিয়ন্ত্রণ। মাটি ক্ষয় কম হলে নদীতে মাটির সঞ্চয় কম হয়, ফলে নদী গভীর থাকে, বন্যার প্রকোপ হ্রাস পায়। এরপর যাতে উপজাত দ্রব্য। মধু, মোম, গদ, রজন, আঠা, ধুনা, রবার প্রভৃতি নানা উপজাত দ্রব্য পাওয়া যায়। এরপর যেটা হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। নানা কীটপতঙ্গ, বন্য প্রাণীর আবাসস্থল এই অরণ্য। তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। এরপর হচ্ছে শিল্প। কাষ্ঠ শিল্প কাগজ শিল্পে কাঠ সরবরাহ করে। এরপর যেটা আছে ঝড়ে গতিবেগ হ্রাস পায়। বনভূমিতে বাধা পেয়ে ঝড়ের গতিবেগ অনেক কমে যায়, ফলে ক্ষয়ক্ষতি কম হয়। এরপর যেটা হচ্ছে জীবিকার সুবিধা। বহু মানুষ অরণ্যের উপর নির্ভর করে নানান জীবিকা নির্বাহ করেন।